লজিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও চলে এসেছি বৈধতা বিচারের পরবর্তী অংশগুলি নিয়ে। আজকের প্রথম বৈধতা বিচার হচ্ছে, সে কুসংস্কারাচ্ছন্ন নয়, কারণ অজ্ঞরা সকলেই কুসংস্কারাচ্ছন্ন এবং সে কখনোই অজ্ঞ নয়। সবার আগে সিদ্ধান্ত নির্ণয় করতে হয়, আমরা জানি। তার জন্য অতএব চিহ্ন দিতে হয় 2 লাইন পরে। এবার সিদ্ধান্ত হবে কোনটা? এই যে কারণ, কেননা যেহেতু এর আগের অংশ সিদ্ধান্ত হয়, তাহলে সিদ্ধান্ত হবে সে কুসংস্কারাচ্ছন্ন নয়। এবার বচন কি হবে? সে নয় কুসংস্কারাচ্ছন্ন। এই বচন। তাহলে সিদ্ধান্ত কি হলো? যে সে নয় কুসংস্কারাচ্ছন্ন। এবার এইটা এস, এইটা পি। এস কি? সে দিয়ে আর কোন বাক্য আছে? সে কখনোই অজ্ঞ নয়। তাহলে এই বচনটা হবে মাঝে, সে নয় অজ্ঞ। এই বচন। এইটা এস, এইটা এম। এইবার উপরের লাইনটা কি হবে? যে এইটা অজ্ঞরা সকলেই কুসংস্কারাচ্ছন্ন। তাহলে সকল অজ্ঞ হয় কুসংস্কারাচ্ছন্ন। অজ্ঞ এম, কুসংস্কারাচ্ছন্ন পি। এবার এটাকে বিচার করতে হবে। সবার আগে আমরা 5 নম্বর নিয়মটা দেখে নেব, যে দুটি যেন আশ্রয় বাক্য নঙর্থক না হয়ে যায়। এখানে দুটি আশ্রয় বাক্য, একটা হয় রয়েছে, নয় রয়েছে, একটা নঙর্থক, অসুবিধা নেই। তো 5 নম্বর নিয়ম দরকার নেই, 5 নম্বর নিয়ম পাশ করে গেল। 1 নম্বর নিয়মে চলে যাই। 1 নম্বর নিয়ম 3টি বচন থাকবে, 1টি 2টি 3টি বচন রয়েছে। 2 নম্বর নিয়ম 3টি পদ থাকবে, দুবার করে একই অর্থে ব্যবহার হবে। 3টি পদ রয়েছে, এস পি এম, দুবার করে রয়েছে এস এস পি পি এম এম। একই অর্থ রয়েছে কিনা দেখি। এস সে, আচ্ছা ঠিক আছে। পি কুসংস্কারাচ্ছন্ন, পি কুসংস্কারাচ্ছন্ন। এম অজ্ঞ, ঠিক আছে। 2 নম্বর নিয়ম চলে গেল। 3 নম্বর নিয়ম চলে আসি। 3 নম্বর নিয়ম বলেছে, যে পদ, এই না, 3 নম্বর নিয়ম হচ্ছে হেতু পদকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অন্ততপক্ষে একবার ব্যাপ্য হতে হবে। হেতু পদ, এই যে এম, এখানে একটা এম রয়েছে, এখানে একটা এম রয়েছে। এম পদ এখানে ব্যাপ্য, এখানেও ব্যাপ্য, এই বচনের উদ্দেশ্য ব্যাপ্য। তাহলে এম পদ ব্যাপ্য হয়ে গিয়েছে। 3 নম্বর নিয়ম চলে গেল। 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সেই পদ সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে এই যে পি নামের পদটা, পি, এই পদটা প্রধান আশ্রয় বাক্যে এ বচনের বিধেয় স্থানে রয়েছে, আর এ বচনের বিধেয় পদ ব্যাপ্য হয় না, তাহলে পি ব্যাপ্য নয়। কিন্তু এই পদটা সিদ্ধান্তে ই বচনে চলে এসেছে, আর ই বচনের দুটো পদই ব্যাপ্য, ফলে এই যে পি এখানে ব্যাপ্য হয়ে গেল। অব্যাপ্য ছিল, ব্যাপ্য হয়ে গেল, তাই দোষ ঘটল। তাহলে এই বিচার পয়েন্টে লিখতে হবে দোষ, আর এই দোষটার নাম কি? পি পদ মানে সাধ্য পদ। অব্যাপ্য ছিল, ব্যাপ্য হয়েছে, তাই একে বলে অবৈধ। পি পদ মানে সাধ্য পদ, তাই অবৈধ সাধ্য দোষ। চলে আসে এবার সংস্থান। কোন সংস্থান? একইভাবে 3টি লাইন এঁকে নেব। এস পি, মাঝের লাইনে এস এম, উপরের লাইনে এম পি, এম এম যুক্ত করে দিলাম, প্রথম সংস্থান হয়ে গেল। মূর্তি, অবৈধ মূর্তি। কি কি? এ ই ই, 3টি বচনের নাম। এবার চলে আসবো ব্যাখ্যায়। ব্যাখ্যা মানে কেন এই দোষটা হলো, সেই ব্যাখ্যাটা আমাদের সুন্দর করে লিখে দিতে হবে। ব্যাখ্যায় কি বলেছে? এটি একটি নিরপেক্ষ ন্যায়, এই ন্যায়টি অবৈধ। এখানে অবৈধ সাধ্য দোষ ঘটেছে, কেননা নিরপেক্ষ ন্যায়ের 4র্থ নিয়ম অনুসারে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয়, সেই পদ সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এখানে সাধ্য পদ মানে পি কুসংস্কারাচ্ছন্ন, এটা প্রধান আশ্রয় বাক্যে এ বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, অথচ এই পদটি সিদ্ধান্তে ই বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়ে গিয়েছে। তাই ন্যায়ের নিয়ম লঙ্ঘনজনিত যে দোষ ঘটেছে তা হলো অবৈধ সাধ্য দোষ। হলো
পরেরটায় চলে আসি। পরেরটা হলো এরকম যে সকল আম মিষ্টি নয়, সুতরাং কিছু মিষ্টি ফল আম নয়। সিদ্ধান্ত কোনটা হয়? সুতরাংয়ের পরেরটা। সুতরাংয়ের পরে কী আছে? কিছু মিষ্টি ফল আম নয়। তাহলে বচন কী হবে? অতএব চিহ্ন দিয়ে লিখলাম কোনো কোনো মিষ্টি ফল নয় আম, ও বচন। আর এর উপর লাইন কী হবে? এই যে মিষ্টি ফল কোথায় আছে? যে সকল আম মিষ্টি ফল, আর সকল আম মিষ্টি নয়, এটাও হবে ও বচন। কোনো কোনো আম নয় মিষ্টি, একটা ফল যোগ করে দিই, মিষ্টি ফল, শুনতে ভালো লাগবে। এবারে সিদ্ধান্তে সবসময় কী দিতে হয়? এসপি। এবারে মিষ্টি ফল এস, এই যে মিষ্টি ফল এস, আম হচ্ছে পি, এই যে আম পি। এখানে কোনো এম নেই, এম পদটি নেই। সুতরাং এম পদটি না থাকলে এখানে তিনটি বচন তৈরি করা যাবে না, এখানে দুটি বচনই হবে। এইবার আমরা জানি নিরপেক্ষ ন্যায়ের নিয়ম হলো তিনটি বচন থাকে, কিন্তু এখানে দুটি বচন রয়েছে, এবং যেহেতু দুটি বচন রয়েছে সেহেতু এটা নিরপেক্ষ ন্যায় নয়। তাহলে এটা কি? এটি হলো ও বচন থেকে ও বচন হয়েছে, অর্থাৎ ও বচনের আবর্তন করা হয়েছে। এই যে ও বচনের কোনো কোনো আম নয় মিষ্টি ফল, ও বচন থেকে হয়েছে কোনো কোনো মিষ্টি ফল নয় আম। উদ্দেশ্য আর বিধেয় উল্টে পাল্টে চেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে এটা কি হলো? ও বচনের আবর্তন করা হয়েছে। আর আমরা জানি ও বচনের আবর্তন বৈধ নয়, ও বচনের আবর্তন করা যায় না। তাই বিচার পয়েন্ট করতে হবে, এখানে লিখতে হবে দোষ। দোষের নাম হচ্ছে ও বচনের আবর্তন জনিত দোষ। ঠিক আছে, এবার ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যায় কি লিখতে হবে? ব্যাখ্যা একদম সহজ, এইভাবে যেভাবে লিখেছি এইভাবে না লিখলেও হবে। তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে এই দোষটাকে ব্যাখ্যা করে লিখবে যে এটা একটি নিরপেক্ষ ন্যায় নয়। তাহলে লিখতে হয় এটি একটি অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানে আমরা জানি একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়। তাহলে লিখতে হয় এটি একটি অমাধ্যম অনুমান, এই অমাধ্যম অনুমানটি অবৈধ। এখানে ও বচনের ও বচনের আবর্তনজনিত দোষ ঘটেছে, কেননা ওই ও বচনের আবর্তন বৈধ নয়, ও বচনকে আবর্তন করা যায় না। কারণ কি? কারণ আবর্তনের চতুর্থ নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই ও বচন সবসময় বিধেয় পদকে ব্যাপ্য করে, উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে না। তাই ও বচনের এই যে উদ্দেশ্য পদ আশ্রয় বাক্যে পি, এটা ব্যাপ্য নেই। এই পিটা সিদ্ধান্তে এসে এই যে এখানে এসে ব্যাপ্য হয়ে গিয়েছে, কারণ ও বচনের বিধেয় পদ ব্যাপ্য হয়। তাই যেহেতু অব্যাপ্য থেকে ব্যাপ্য হয়েছে তাই দোষ ঘটেছে, তাই ও বচনকে আবর্তন করা যায় না। এবং যেহেতু এখানে ও বচনে আবর্তন করা হয়েছে তাই দোষের নাম হচ্ছে ও বচনের আবর্তনজনিত দোষ। পরীক্ষায় এরকমও আসবে। এইবার চলে আসি পরেরটায়। আচ্ছা, পরেরটা হলো ভারতবর্ষ শ্রেষ্ঠ দেশ এবং ভারতবর্ষের ঐতিহ্য আছে, সুতরাং প্রত্যেক শ্রেষ্ঠ দেশের ঐতিহ্য আছে। সিদ্ধান্ত নির্ণয় করতে হয় কিভাবে? সুতরাংয়ের পরের অংশ সিদ্ধান্ত হয় প্রত্যেক শ্রেষ্ঠ দেশের ঐতিহ্য আছে। বচন কি হবে? সকল শ্রেষ্ঠ দেশ হয় এমন যার ঐতিহ্য আছে। এ বচন। শ্রেষ্ঠ দেশ এস, এমন যার ঐতিহ্য আছে পি। এবার শ্রেষ্ঠ দেশ হচ্ছে এস, শ্রেষ্ঠ দেশ এস। তাহলে শ্রেষ্ঠ দেশ আর কোথায় আছে? ভারতবর্ষ শ্রেষ্ঠ দেশ, এই যে ভারতবর্ষ শ্রেষ্ঠ দেশ, এটা মাঝের লাইনে লিখতে হবে। ভারতবর্ষ হয় শ্রেষ্ঠ দেশ, এই বচন। ভারতবর্ষ শ্রেষ্ঠ দেশ, দাগ দিলাম। শ্রেষ্ঠ দেশ হচ্ছে এস, আর এই যে পি হচ্ছে এমন যার ঐতিহ্য আছে, এটা তাহলে পি নয়, এটা হচ্ছে এম। বাকি থাকলো কোন লাইন? ভারতবর্ষের ঐতিহ্য আছে, তাহলে ভারতবর্ষ হয় এমন যার
ঐতিহ্য আছে। ভারতবর্ষ এম, এমন যার ঐতিহ্য আছে, এই যে পি। এখানে আমরা একটু বিচার করে দেখি। প্রথমে 5 নম্বর নিয়ম দেখে নেব। দুটি নঙর্থক নেই, না দুটো সদর্থক আছে, কোনো দোষ নেই। প্রথম নিয়ম 3টি বচন থাকবে, 3টি বচন রয়েছে। দ্বিতীয় নিয়ম 3টি পদ থাকবে, দুবার করে একই অর্থে ব্যবহার হবে। 3টি পদ রয়েছে, এসপিএম দুবার করে ব্যবহার হয়েছে, এস দুবার, পি দুবার, এম দুবার। একই অর্থ আছে, এস শ্রেষ্ঠ দেশ, এস শ্রেষ্ঠ দেশ, ঠিক আছে। পি এমন যার ঐতিহ্য আছে, পি এমন যার ঐতিহ্য আছে, ঠিক আছে। এম ভারতবর্ষ, এম ভারতবর্ষ, ঠিক আছে। 3 নম্বর নিয়ম, হেতুপদকে একবার ব্যাপ্য হতে হবে। এম পদ, এই যে এম পদ এ বচনের সামনে রয়েছে, উদ্দেশ্যে মানে ব্যাপ্য হয়েছে, ঠিক আছে। চতুর্থ নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এইখানে একটু সমস্যা হয়ে গেল, কারণ এই যে এস নামের পদটা, এটা অপ্রধান আশ্রয় বাক্যে এ বচনের বিধেয়তে থাকায় ব্যাপ্য হয়নি, এ বচনের বিধেয় পদ ব্যাপ্য না, কিন্তু সিদ্ধান্তে এ বচনের উদ্দেশ্যতে আসায় ব্যাপ্য হয়ে গিয়েছে, তাই এস পদের দোষ হলো। তাহলে বিচারে লিখতে হবে কি, দোষ। দোষের নাম কি, এস মানে কি পক্ষ, তাহলে অবৈধ পক্ষ দোষ। এইবার এখানে আমি কিছু লিখে নিই, এখানে নিজেরা সংস্থান পয়েন্ট করতে হবে, মূর্তি পয়েন্ট করতে হবে, ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ ব্যাখ্যা করে লিখতে হবে যে কেন অবৈধ পক্ষদোষ হলো। লিখতে হবে, এটি একটি নিরপেক্ষ ন্যায়, এই ন্যায়টি অবৈধ। এখানে অবৈধ পক্ষদোষ ঘটেছে, কারণ নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ নিয়ম অনুযায়ী যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এখানে এই যে এস পদ মানে পক্ষপদ, এ বচন অপ্রধান আশ্রয় বাক্যে এ বচনের বিধেয় স্থানে থাকায় ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে গিয়েছে, তাই এতে দোষ হয়েছে। দোষটির নাম হচ্ছে অবৈধ পক্ষদোষ। এভাবে নিজেরা একটু লিখে নিও। পরেরটা, সকল ছাত্রই পরিশ্রমী, সুতরাং সব পরিশ্রমী ব্যক্তি ছাত্র। আচ্ছা, এটা লিখি। সুতরাং এর পরেরটা সিদ্ধান্ত হয়, সব পরিশ্রমী ব্যক্তি ছাত্র বচন, সকল পরিশ্রমী ব্যক্তি হয় ছাত্র, এস পি। এস কি, পরিশ্রমী। পরিশ্রমী কোনটা দিতে, সকল ছাত্রই পরিশ্রমী, তাহলে সকল ছাত্র হয় পরিশ্রমী ব্যক্তি। পরিশ্রমী ব্যক্তি এস, এইটা কি হবে, এই যে ছাত্র পি, এই যে ছাত্র পি। এখানে কোনো এম নেই, সুতরাং আর কোনো বচন তৈরি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। কি বিচার হবে, এটি দুটো বচন যেহেতু, তাহলে এটি নিরপেক্ষ ন্যায় নয়, তাহলে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম এখানে আসবে না। এটা কি হয়েছে, এ থেকে এ বচন হয়েছে, অর্থাৎ এ বচনের সরল আবর্তন করা হয়েছে। এই যে পিএস, এখানে এস পি উল্টে গেল, তাহলে সরল আবর্তন। কিন্তু আমরা জানি এ বচনের সরল আবর্তন হয় না, তাহলে বিচারে লিখতে হবে দোষ। কি লিখতে হবে, এ বচনের সরল আবর্তন জনিত দোষ হলো। এইবার এখানে ব্যাখ্যা লিখে নিজের মতো ব্যাখ্যাটা লিখে দিতে হবে যে এ বচনের এটি একটি অমাধ্যম অনুমান, এই অনুমানটি অবৈধ। এখানে এ বচনের সরল আবর্তন জনিত দোষ ঘটেছে, কারণ এ বচনের আবর্তন বৈধ, সরল আবর্তন বৈধ নয়। কারণ এ বচনের সরল আবর্তন করলে সমস্যা কি হয়, এই যে এস পদ উদ্দেশ্য, এই আশ্রয় বাক্যে এস পদটি অব্যাপ্য থাকে, কারণ এ বচনের বিধেয় অব্যাপ্য। কিন্তু এই এস পদটি সিদ্ধান্তে এসে সামনে চলে আসায়, উদ্দেশ্য স্থানে চলে আসায় ব্যাপ্য হয়ে যায়, তাই দোষ ঘটে। চলে আসি পরের 8 নম্বরে। কি বলেছে যে ঠান্ডা হয় একটি রোগ, বরফ ঠান্ডা, অতএব বরফ হয় একটি রোগ। প্রথমে সিদ্ধান্ত নির্ণয় করব কীভাবে, অতএব চিহ্ন দেব, দিয়ে এই যে অতএবের পরের অংশ সিদ্ধান্ত হয়, বরফ হয় একটি রোগ, বরফ হয় একটি রোগ, এ বচন, বরফ এস, একটি রোগ পি।
বরফ কোথায় আছে আর ঠান্ডা হয় একটি রোগ, বরফ ঠান্ডা, এইটা মাঝের লাইনে, কারণ এস মাঝের লাইনে থাকে। বরফ হয় ঠান্ডা একটি রোগ, মিলল না, এটা হচ্ছে এম। কোন লাইন বাকি থাকলো, ঠান্ডা হয় একটি রোগ, এটা উপরের লাইনে যাবে। ঠান্ডা হয় একটি রোগ, ঠান্ডা, এই যে এম, একটি রোগ, এই যে একটি রোগ পি হলো। এইবার বিচার করব। বিচারের জন্য আমরা জানি প্রথমে 5 নম্বর নিয়মটি দেখে নেব। 5 নম্বর নিয়ম কি, দুটি আশ্রয় বাক্য নঙর্থক আছে কিনা, না নঙর্থক নেই, মিটে গেল, 5 নম্বর নিয়মে দোষ নেই। চলে আসবো 1 নম্বর নিয়মে, 3টি বচন থাকবে, 3টি বচন আছে। 2 নম্বর নিয়ম, 3টি পদ থাকবে, দুবার করে একই অর্থে ব্যবহার হবে। 3টি পদ রয়েছে, এস পি এম, দুবার করে ব্যবহার হয়েছে, এস দুটো, পি দুটো, এম দুটো। এবার একই অর্থে ব্যবহার হয়েছে কিনা তাও দেখতে হবে। এইখানে এস মানে বরফ, এস মানে বরফ, একই বরফ, ঠিক আছে। পি মানে একটি রোগ, পি মানে একটি রোগ, ঠিক আছে। এবার এম এ এসে একটু সমস্যা আছে, কি, এম মানে ঠান্ডা, এম মানে ঠান্ডা, কিন্তু ঠান্ডা হলেও এর অর্থ কিন্তু আলাদা। এখানে বলেছে ঠান্ডা হয় একটি রোগ, অর্থাৎ এখানে ঠান্ডা বলতে সর্দি কাশি ইত্যাদি বোঝানো হয়েছে। ঠান্ডা একটি রোগ মানে কি, এখানে ঠান্ডা কি, ঠান্ডা লেগেছে, বলেন আমার ঠান্ডা লেগেছে, অর্থাৎ সর্দি লেগেছে, কাশি হয়েছে। কিন্তু এখানে বরফ হয় ঠান্ডা, এখানে বরফকে ঠান্ডা বলেছে, বরফকে তো সর্দি কাশির সাথে তুলনা করেনি। বরফ ঠান্ডা, অর্থাৎ বরফে হাত দিলে ঠান্ডা লাগে, তাহলে এখানে ঠান্ডা বলতে শীতল বোঝানো হয়েছে। তাহলে ঠান্ডা শব্দের বা এম শব্দের, এম পদের দুই জায়গায় দুটো আলাদা অর্থ পেলাম। এখানে এম মানে সর্দি কাশি, এখানে এম মানে শীতল। তাহলে দুটো আলাদা অর্থে ব্যবহার হলো, আর নিয়ম হচ্ছে একই অর্থে ব্যবহার হতে হবে, আলাদা অর্থে হলে হবে না। তাহলে দোষ হলো, দোষের নাম হচ্ছে, প্রথমে বিচার লিখতে হয় দোষ। এবার দোষের নাম কি, এটি কি পদ, এম পদ, এম মানে হেতুপদ। হেতুপদটা অনেকগুলো অর্থে ব্যবহার হয়েছে, একই অর্থে ব্যবহার হয়নি, তাই দোষের নাম হচ্ছে অনেকার্থক হেতু দোষ। এটা একইভাবে সংস্থান লিখতে হবে, মূর্তি লিখতে হবে, মূর্তি হবে যে এ এ এ, সংস্থান হবে কি, এই যে এম এখানে আছে, প্রথম সংস্থান হবে। আর ব্যাখ্যা লিখতে হবে, এটি একটি নিরপেক্ষ ন্যায়, এই ন্যায়টি অবৈধ, এখানে অনেকার্থক হেতুদোষ ঘটেছে, কারণ নিরপেক্ষ ন্যায়ের দ্বিতীয় নিয়ম অনুযায়ী 3টি পদ থাকবে, 3টি পদ দুবার করে একই অর্থে ব্যবহার হবে, কিন্তু এখানে এম পদটি বা হেতুপদটি দুবার দুটি আলাদা অর্থে, একবার সর্দি অর্থে একবার শীতল অর্থে ব্যবহার হয়েছে, তাই এখানে দোষ ঘটেছে। দোষ হলো অনেকার্থক হেতুদোষ, ঠিক আছে। পরেরটায় চলে যাই। আচ্ছা, পরেরটা হলো, সব মানুষই পরিশ্রমী, কিন্তু সে পরিশ্রমী নয়, সুতরাং সে মানুষ নয়। সুতরাং এর পরের অংশ সিদ্ধান্ত হয়, কি লিখব, সে মানুষ নয়, বচন কী হবে, সে নয় মানুষ, এই বচন। এস পি লিখতে হবে, এস মানে সে, সে কোথায় আছে, সব মানুষ পরিশ্রমী কিন্তু সে পরিশ্রমী নয়, বচন কী হবে, সে নয় পরিশ্রমী, এই বচন। এস এই যে সে পরিশ্রমী, এটা তো মানুষ পি, তাহলে এটা এম হবে। এবার বাকি থাকলো কোন লাইন, সব মানুষই পরিশ্রমী, বচন কী হবে, সকল মানুষ হয় পরিশ্রমী, মানুষ হচ্ছে পি, পরিশ্রমী এম। এবার চলে আসবো নিয়মে, বিচারে। প্রথমে 5 নম্বর নিয়ম দেখে নেব। দুটি নঙর্থক নেই, একটা নঙর্থক রয়েছে, কিন্তু এটা নঙর্থক নেই, দুটি নঙর্থক হলে দোষ হতো। 5 নম্বর নিয়ম বাদ চলে গেল। 1 নম্বর নিয়মে চলে আসি, 3টি বচন থাকবে, 3টি বচন রয়েছে। এবার 2 নম্বর নিয়ম বলেছে 3টি পদ থাকবে, একই অর্থে দুইবার ব্যবহার হবে। এস এস, পি পি, এম এম, 3টি পদ রয়েছে, দুবার করে ব্যবহার হয়েছে, একই অর্থে কিনা দেখি। এসে সে, পিতে মানুষ, এম এ পরিশ্রমী, হ্যাঁ দুবার করে ব্যবহার হলো। এবার চলে আসি তাহলে 3 নম্বর নিয়মে। 3 নম্বর নিয়ম বলেছে
যে হেতুপদকে একবার ব্যাপ্য হতেই হবে। এই যে এই হেতুপদ ব্যাপ্য হয়নি, কিন্তু এই হেতুপদটা ব্যাপ্য হয়ে গিয়েছে। ই বচনে আমরা জানি দুটোই ব্যাপ্য, তাহলে 3 নম্বর নিয়মও পাশ করে গেল। 4 নম্বর নিয়ম, যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তেও ব্যাপ্য হতে পারবে না। এখানে পি পদটি ব্যাপ্য ছিল, ব্যাপ্য আছে, ঠিক আছে। আর এখানে এস পদটি ব্যাপ্য ছিল, ব্যাপ্য আছে, ঠিক আছে। 4 নম্বর নিয়মও পার করে গেল। আর 5 নম্বর নিয়ম তো আমরা আগেই দেখে নিয়েছি, 5 নম্বর নিয়ম পার করে গিয়েছে, দুটো নঙর্থক নেই। যখন এই 5টি নিয়ম পার করে যাবে তখন বুঝতে হবে যে 5টি নিয়ম যেহেতু যথাযথভাবে পালন করেছে তাহলে ন্যায়টি বৈধ। তাহলে এখানে বিচার পয়েন্ট করতে হয়, বিচারে লিখতে হয় যে দোষ নেই, অর্থাৎ দোষ থাকলে লিখতাম দোষ আছে, দোষ নেই। এইবার যেহেতু বৈধ হয়েছে সেহেতু এর সংস্থানের গুরুত্ব রয়েছে। সংস্থান কি? সংস্থান আমরা জানি না, তাহলে কি করে জানবো? 3টি সরল রেখা নেব সহজে, 1টি 2টি 3টি হলো। এইবার নিচের লাইন থেকে শুরু করব। নিচের লাইনে কি লেখা? এসপি, লিখব এসপি। মাঝের লাইনে কি? এসএম, লিখব এসএম। উপরের লাইনে কি? পিএম, লিখব পিএম। এবার এমগুলো যুক্ত করতে হয়। এই যে একটা ছবি হলো, এটি কোন সংস্থানের? দ্বিতীয় সংস্থান। এইবার চলে আসি মূর্তিতে। মূর্তিটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূর্তি কি? অন্যগুলোই মনে আছে, লিখতাম যে অবৈধ মূর্তি, এটাই কিন্তু লিখতে হবে বৈধ মূর্তি, যেহেতু সবগুলো নিয়ম পালন করেছে। বৈধ মূর্তি। এবার কি মূর্তিটার নাম? যে এ ই, তো এই 3টে আমাদের মনে রাখতে হবে। এ ই, কোন সংস্থানে? দ্বিতীয় সংস্থানে। তাহলে দ্বিতীয় সংস্থানের এ ই, এই মূর্তি এ ই। এবার আমাদের 19টি যে বৈধ মূর্তি ছিল তার একটা ক্লাস করানো হয়েছিল। সেই 19টি বৈধ মূর্তির সেই লিস্টটা আমাদের বের করতে হবে। আমি একটু লিস্টটা বের করে দেখাচ্ছি। আর লিস্ট দেখানোর আগে আর একবার মনে করে নিই, দ্বিতীয় সংস্থান আর এ ই, ঠিক আছে। এই যে এই লিস্টের কথা মনে আছে, একবার দেখিয়েছিলাম। তাহলে দ্বিতীয় সংস্থানে আমাদের খুঁজে বের করতে হবে ওই যে বচন 3টে ছিল এ ই। কোথায়? এই যে এ ই। এ ই দিয়ে কোন নাম দেওয়া আছে? কেমিস্ট্রেস, CAMESTRES, কেমিস্ট্রেস। এটা হবে ওই সংস্থানের নাম। চলে আসি, তাহলে বৈধ মূর্তি হলো, নাম হলো কি? কেমিস্ট্রেস, CAMESTRES, কেমিস্ট্রেস। ব্র্যাকেটে এই 3টে লিখে দিতে হবে, এ ই। যদি অবৈধ হতো এখানে লিখতাম অবৈধ মূর্তি, শুধু এই 3টে লিখে দিতাম, কোনো নাম থাকতো না। এবার চলে আসি ব্যাখ্যায়। ব্যাখ্যা কি হবে? কেন এটি বৈধ হলো সেই ব্যাখ্যাটা লিখে দিলেই হবে যে এটি একটি নিরপেক্ষ ন্যায়, এই ন্যায়টি বৈধ হয়েছে, এটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত একটি শুদ্ধ মূর্তি বা বৈধ মূর্তি যার নাম হলো কেমিস্ট্রেস। এটি বৈধ হয়েছে কারণ এই ন্যায়টিতে নিরপেক্ষ ন্যায়ের সবকটি নিয়ম যথাযথভাবে পালন করেছে, এবং যেহেতু নিরপেক্ষ ন্যায়ের সবকটা নিয়ম পালন করেছে তাই এই ন্যায়টি বৈধ হয়েছে, এবং এটি দ্বিতীয় সংস্থানের অন্তর্গত হওয়ায় এর নাম হয়েছে কেমিস্ট্রেস। এই পর্যন্ত লিখে দিলেই একদম সলিড 4টে নাম্বার পাওয়া যাবে। তাহলে বৈধতা বিচারের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ।